আজ ২৪-এর আন্দোলন, এই এনসিপি এই গণ আন্দোলনকে ধীরে ধীরে নিজেদের রাজনৈতিক মূলধনে রূপান্তর করেছে। ঠিক আওয়ামী লীগ যেমন ৭১কে কুক্ষিগত করেছে, এই এনসিপিকে নিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম কি ধারণা করেছিল? তারা হয়তো দেশ ও জাতির জন্য নতুন কোনো রাজনৈতিক সম্ভাবনার দিক উন্মোচিত করবেন। শহীদ ওসমান হাদি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি দলের লেজুরবৃত্তি না করে, দলের লিয়াজু লবিংয়ে না গিয়ে, আসন ভাগাভাগির মিথ্যা দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট কালচারের মধ্যে না গিয়ে যেটা সত্য ওইটাই স্টেট কার্ড মানুষের মুখের ওপর বলে দিত। আর এইরকম একজন মেরুদণ্ডওয়ালা, যার মেরুদণ্ড আছে, যে স্টেট ফরওয়ার্ড, ন্যায় এবং সত্য বলতে পারে জ্ঞানের সাথে, বুদ্ধিমত্তার সাথে, এটাই নেতা, এটাই নেতা তৈরি হওয়ার রাস্তা। আর এইরকম মেরুদণ্ডওয়ালা সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা ওই রকম ৩০০ জন নির্বাচিত এমপি মন্ত্রীর চেয়েও বেশি পাওয়ারফুল। জামাত ইসলাম ইসলামের জন্য কাজ করতেছে বাংলাদেশে। সুতরাং তোমরা যারা জামাতকে ভোট দেওনি তারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এদের কথা শুনলে স্পষ্ট বোঝা যায় এরা পৃথিবীর বাজেয়াপ্ত বিলুপ্ত প্রজাতির অন্ডকোষহীন গবাদি পশু। জনাব তারেক রহমান, জনাব, জামাতের রিলিজিয়ান্স ভায়োলেশন যতই সমালোচনা করি না কেন, এটাও তো সত্য, মাস্তানিতে আপনারা জামাতের চেয়ে অনেক বেশি মার্ক পেয়ে গিয়ে। জনাব, এই প্রজন্ম আরেকটা শেখ হাসিনাকে দেখতে মোটেও আগ্রহী না। আপনি যদি আপনার দল সত্যিই ঠিকঠাকভাবে না গোছান, আপনার অতি উচ্চবিলাসী নেতাদেরকে যদি আপনি কন্ট্রোলে না রাখতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় তরুণ বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে কিছু কথা বলার জন্য আসছি। ভোট চাইতে নয় বা ক্ষমতা চাইতে নয়, জাস্ট কিছু কথা বলতে আসছি। কারণ সত্য বলার সাহস আজ এই দেশে সবচেয়ে বিপজ্জনক অপরাধ। সত্যি বলতে কারো অনুমতি নিয়ে নয় বা কারো জন্য ভয়ে নয়, আজ আমি কথা বলবো একজন বাংলাদেশী নাগরিক হিসেবে। তরুণ ভাইয়েরা, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? বিদেশ নয়, আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের রাজনীতি। এই রাজনীতি আজ আদর্শহীন, মেরুদণ্ডহীন, দেশপ্রেমহীন। এখানে নির্বাচন হয় জনগণের জন্য নয়, ক্ষমতা বৈধ করার জন্য। আমি প্রশ্ন করি, এই রাজনীতি কি বাংলাদেশের? আমি জানি সত্য বলা সহজ নয়, কিন্তু মনে রাখবে, চুপ থাকা মানে নিরাপত্তা নয়, চুপ থাকা মানে আত্মসমর্পণ। আজ যদি আমরা না বলি, আগামীকাল আমাদের পরিচয় থাকবে না। বন্ধুরা, আমি তোমাদের বিপ্লব করতে বলছি না, আমি তোমাদের সহিংস হতে বলছি না। আমি বলছি, ভাবো, প্রশ্ন করো, দাঁড়াও, জিজ্ঞেস করো আমার ভোটের মূল্য কোথায়, আমার ভবিষ্যৎ কার সিদ্ধান্তে চলছে, কেন দেশপ্রেম আজ সন্দেহের চোখে দেখা হয়। আজ প্রশ্নটা খুব সোজা। তোমরা কি চাও তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ হোক দালাল রাজনীতির হাতে, বিদেশি প্রভাবের হাতে, নীরবতার অভ্যাসে, নাকি তোমরা চাও নিজের দেশ নিজের সিদ্ধান্ত নিক? আমি তোমাদের সহিংস হতে বলছি না, আমি বলছি প্রশ্ন করো, সত্য জানো, চুপ থেকো না, নীতিকে আঁকড়ে ধরো, দেশকে দল থেকে বড় করে দেখো। কারণ তরুণরা জেগে উঠলে কোনো শৃঙ্খল টিকে না। বন্ধুগণ, আজকের প্রশ্ন একটাই, আমরা কি গোলামি চাই নাকি মর্যাদা চাই? আমি জানি এই কথা বলে অনেকে রাগ করবে, অনেকে ভয় দেখাবে, অনেকে বলবে চুপ থাকো। কিন্তু আমি বলি, চুপ থাকা মানে বাঁচা নয়, চুপ থাকা মানে ধীরে ধীরে হারিয়ে যাও। আজ আমি একটা কথাই রেখে যাচ্ছি, বাংলাদেশ কারো করুণায় চলবে না, বাংলাদেশ কারো ছায়ায় দাঁড়াবে না, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে নিজের মর্যাদা নিয়ে। আমরা গোলামীর শৃঙ্খলে আবদ্ধ থাকতে চাই না, এটাই আজকের ঘোষণা। সিদ্ধান্ত হবে ঢাকায়, বাহিরের ইশারা নয়, নেতা প্রশ্নের উদ্দে নয়, কারো বলয়ে নয়। তোমরা সবাই জানো সামনে নির্বাচন, হৈহুল্লোর আয়োজন মুখর একটি দিনের অপেক্ষায় পুরো বাংলাদেশ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এমপি হওয়া মানে
ক্ষমতার সিঁড়ি নয়, এমপি হওয়া মানে জবাবদিহির চেয়ার। আমাদের বড় বড় রাজনৈতিক দলের মুখপাত্ররা কথায় কথায় মুখ দিয়ে খই ছিটে যায়, গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতন্ত্র জিনিসটা আসলে কি? গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে সেই জিনিস, সেখানে দল প্রার্থী চাপিয়ে দেয় না। প্রার্থী উঠে আসে এলাকার মানুষের কাছ থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে, দীর্ঘদিনের জনসমর্থন থেকে। দল শুধু সমর্থন দেয়, মালিকানা দাবি করে না। গণতান্ত্রিক দেশে নির্বাচন খরচ সীমাবদ্ধ, বড় বিলবোর্ড, টাকা ছড়ানো, খাবার বিতরণ এসব অপরাধ। প্রচারণার মূল জায়গা হলো ডিবেট, টাউন হল, প্রশ্নোত্তর। প্রার্থীকে বারবার প্রশ্ন করা হয়, তুমি কি করবে, তোমার অতীত কি? সেখানে ভোটার ভয় পায় না, প্রার্থী ভয় পায় প্রশ্নের সামনে দাঁড়াতে। একটা গণতান্ত্রিক দেশে ভোট কেনা মানে রাজনৈতিক মৃত্যু। প্রমাণ হলে শুধু প্রার্থী নয়, দল ধ্বংস হয়ে যায়। আইন কঠোর, বাস্তবায়ন কঠোর। কারণ সেখানে ভোটকে দেখা হয় নাগরিক অধিকার হিসেবে, পণ্য হিসাবে নয়। গণতান্ত্রিক দেশে এমপি নির্বাচিত হওয়ার পর কি করে? নিয়মিত পাবলিক হিয়ারিং, সংসদে লাইভ প্রশ্ন, মিডিয়া, নাগরিক সমাজের কড়া নিরাপত্তা, নজর। এমপি তখন বুঝে যায় আমি ভাড়াটে প্রতিনিধি। তাহলে এখন আসি বাংলাদেশের প্রেক্ষাপটে। এমপি নির্বাচন করে দল, জনগণ নয়। মনোনয়ন হয় আনুগত্য দেখে, এলাকার কাজ নয়। কেন্দ্রের সন্তুষ্টি মহা গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্ন হলো মানুষ কাকে চায়, প্রশ্ন হয় দল কাকে নিরাপদ মনে করে। বাংলাদেশে আমরা সবাই জানি ভোটের আগে টাকা, খাবার, উপহার, ভোটের দিনের প্রভাব, ক্ষমতার পর টাকা উঠিয়ে নেওয়া। এটা গোপন নয়, এটা ওপেন সিক্রেট। একটা গণতান্ত্রিক দেশে ভোট কেনা মানে অপরাধ। বাংলাদেশে সেটা রাজনৈতিক বিনিয়োগ। আর বিনিয়োগ করলে কি হয়? ক্ষমতায় গেলে টাকা তুলতে হয়। এভাবেই দুর্নীতি চক্র সম্পন্ন হয়। আমাদের সোনার বাংলায় একজন এমপি নির্বাচিত হওয়ার পর কি করে? এলাকায় প্রশ্ন করতে গেলে মামলা, সংসদে প্রশ্ন বিরল, জনগণের সাথে নিয়মিত যোগাযোগ নেই। এমপি হয়ে ওঠে দলের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি নয়। অথচ গণতান্ত্রিক দেশে এমপি হওয়ার স্ট্যান্ডার্ড যোগ্যতা কেমন হওয়া লাগতো? অ্যাকাউন্টেবিলিটি ফিটনেস, প্রশ্ন সহ করার যোগ্যতা। একজন এমপিকে সেখানে প্রতিদিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। টাউন হল, পাবলিক মিটিং, ভোটাররা সরাসরি প্রশ্ন করে, ক্যামেরার সামনে, অন দ্য রেকর্ডে। ডিবেট ফোরাম, প্রতিপক্ষের কঠিন প্রশ্ন, মিডিয়ার কড়া জিজ্ঞাসাবাদ। সোজা কথা, সেখানে ভোটার ভয় পায় না, প্রার্থী ভয় পায় প্রশ্নকে। পলিসি কম্পিটেন্স, নীতিগত সক্ষমতা। এলাকার সমস্যা বুঝে নীতিগত সমাধান বলতে হয়। বাজেট, আইন, সেবা এসব নিয়ে বেসিক বোঝাপড়া থাকতে হয়। শুধু স্লোগান না, পরিকল্পনা। জবস, এডুকেশন, হেলথ, সেফটি। কি করবে বলেন? এইরকম প্রশ্নের জবাব না থাকলে প্রার্থী দাঁড়াতেই পারে না। ইন্টিগ্রিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, পরিষ্কার চরিত্র, স্বচ্ছতা। গণতান্ত্রিক দেশে গুরুত্বপূর্ণ কিছু মানদণ্ড থাকে এমপি হতে গেলে। আয়, ব্যয়, সম্পদ, স্বার্থের সংঘাত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে স্বচ্ছতা। ক্যাম্পেইন ডিসিপ্লিন, পোস্ট ইলেকশন অ্যাকাউন্টেবিলিটি, নির্বাচনের পরও জবাবদিহি। তখন এমপি সাহেব বোঝে যায় আমি জনগণের কর্মচারী। আর বাংলাদেশের প্রেক্ষাপটে কি হয়? প্রশ্নের বদলে প্রভাব। গণতান্ত্রিক দেশে প্রার্থী প্রশ্নের মুখোমুখি হয়। বাংলাদেশে প্রার্থীর চারপাশে থাকে প্রভাব, ভয়, ট্যাগিং। ফলে প্রশ্ন দুর্বল হয়ে যায়। ফলাফল, জনগণ প্রশ্ন করতে সংকোচবোধ করে আর নেতা জবাব দেওয়ার অভ্যাস হয়। যে দেশে এমপি প্রশ্নের মুখোমুখি হয় না, সে দেশে ভোটার শুধু দর্শক, নাগরিক নয়। গণতন্ত্রের টাকা ভোট কিনতে পারে না। বাংলাদেশে টাকা দিয়ে আগেই এমপি কেনা হয়। ওরা এমপি বেছে নেয় জনগণের সমর্থনে। আমাদের এখানে এমপি বেছে নেয় দল। ভোট শুধুই আনুষ্ঠানিকতা। যেখানে ভোট কেনা অপরাধ, সেখানে গণতন্ত্র শক্ত। যেখানে ভোট কেনা বিনিয়োগ, সেখানে রাষ্ট্র দুর্বল। উন্নত দেশে এমপির জনগণের কাছে জবাবদিহি করে। বাংলাদেশ জনগণই এমপির কাছে জবাবদিহি করতে বাধ্য। টাউন হলের প্রশ্নে যে নেতা ঘামে সে গণতন্ত্রে আসে। টাকার ব্যাগে যে নেতা হাসে সে ক্ষমতায় আসে। যে ব্যবস্থা প্রশ্নকে অপরাধ বানায়, সেই ব্যবস্থায় তরুণদের ভবিষ্যৎ বন্ধক রাখে। আর এই জন্য আমরা অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মর কাছে দায়ী। কারণ আমরা চুপ থেকেছি। আমি আবারও বলছি, চুপ থাকা মানে নিরপেক্ষতা নয়, চুপ থাকা মানে সম্মতি। সম্মতি মানে উত্তরাধিকার তৈরি। আমাদের নীরবতা আজকের শিশুদের জন্য
আগামীকালের শৃঙ্খল। আমরা প্রশ্ন শেখাইনি। যদি আমরা আজ প্রশ্ন না করি, আমাদের সন্তানরা কাল প্রশ্ন করার ভাষাই খুঁজে পাবে না। প্রশ্নহীন প্রজন্ম মানে নির্দেশ নির্ভর প্রজন্ম, দাসত্বের শেষদা। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে আইনের শাসন, জবাবদিহি, প্রতিষ্ঠানগত স্বাধীনতা। দীর্ঘ 17 বছর দেশে নির্বাচন ছিল না। আল্লাহ চাইলে ইনশাল্লাহ নির্বাচন হবে, ভবিষ্যতে থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা দুর্বল। সরকার আছে কিন্তু জবাবদিহি দুর্বল। আইন আছে কিন্তু প্রয়োগ বাছাইকৃত। ফল, গণতন্ত্রের খোলস আছে, ভেতরে শক্তি নেই। এই শূন্যতার প্রথম শিকার হয় রাষ্ট্রের প্রতিষ্ঠান। ধরো, রাষ্ট্রের একটি অন্যতম প্রতিষ্ঠান পুলিশ। একটি সুস্থ গণতন্ত্রে পুলিশ আইন মানে, আদালতকে সম্মান করে, ক্ষমতার বদলে নিয়মের পক্ষে দাঁড়ায়। বর্তমান বাস্তবতায় দেখা যায় রাজনৈতিক প্রভাব, তদন্ত, গ্রেপ্তারে ঢুকে পড়ে। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়, ভয়ের ভিতরে ভয়ের সংস্কৃতি গড়ে ওঠে। আমাদের দেশে বর্তমান সময়ে পুলিশের কাজ কেমন? ঘুম থেকে সকালে উঠে সেই উপজেলা বা জেলার বিএনপির স্থানীয় নেতাকে ফোন করে বলবে, ভাই কেমন আছেন, শরীর ভালো, প্রেশার ঠিক আছে, ডায়াবেটিস ঠিক আছে, ভাবিকে আমার সালাম দিন, ভাবি কেমন আছে। এটা হলো আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠান। সেখানকার স্থানীয় নেতাদের নির্দেশ মোতাবেক জিডি, কেস, অভিযোগ তারা বললেন নিবে, তারা বললেন নিবে না। বিষয়টা এমনই, আমরা সবাই জানি। যখন পুলিশ আইনের নয়, সংকেতের অপেক্ষায় থাকে, তখন নাগরিক নিরাপত্তা ভেঙে পড়ে। আইন দুর্বল হলে গণতন্ত্র কাগজে হয়ে যায়। এর জন্য দায়ী কার? দায় কারো একার নয়, কিন্তু মূল দায় রাজনৈতিক দলগুলোর। কারণ তারা প্রতিষ্ঠানকে স্বাধীন রাখেনি, তারা ক্ষমতার স্বার্থে নিয়ম শিথিল করেছে, তারা বিরোধিতাকে শত্রুতা বানিয়েছে, তারা সংস্কারের বদলে নিয়ন্ত্রণ বেছে নিয়েছে। যখন দল রাষ্ট্রের মালিকানা দাবি করে, রাষ্ট্রের প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায়। ফলাফল, দুর্বল প্রতিষ্ঠান, অনিরাপদ ভবিষ্যৎ। দুর্বল পুলিশ, দুর্বল প্রশাসন, দুর্বল সচিবালয়, দুর্বল নিয়ন্ত্রক। এই ক্ষতি আজকের নয়, প্রজন্মগত ক্ষতি। বর্তমান বাংলাদেশে যে লেজুর ভিত্তিক যে রাজনৈতিক দলগুলোর চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে একজন নির্বাচিত এমপির পক্ষে সত্যি বলা সম্ভব। এমপি দলীয় লাইনের বাইরে কথা বললে শাস্তির ঝুঁকি। সংসদে স্বাধীনভাবে নীতি সমালোচনা করা কঠিন। বাইরে কথা বললে দল বিরোধী ট্যাগের আশঙ্কা। ফলে এমপি হয়ে ওঠেন দলের মুখপাত্র, জনগণের প্রতিনিধি কম। এই পরিবেশে প্রশ্ন ওঠে, তাহলে আপামর জনগণের কথা বলবে কে? যখন এমপি দলীয় চাপে নীরব, মিডিয়া চাপ অনুভব করে, সুশীল সমাজ কণ্ঠাসা, তখন জনগণের কণ্ঠ রাষ্ট্রে পৌঁছায় না। এমপি আসলে কে? বাংলাদেশ একটি ভুল ধারণা এদেশের মানুষের। এমপি মানে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। এটা এমপির আসল কাজ নয়। এমপির প্রকৃত ভূমিকা আইন প্রণেতা, লেজিসলেটর। কোন আইন জনগণের পক্ষে, কোনটি বিপক্ষে তা বিশ্লেষণ করা, সংসদে প্রশ্ন তোলা, বিতর্ক করা, সংসদে আনা, নির্বাহী বিভাগের ওপর নজরদারি করা। গণতন্ত্রে এমপি রাস্তা বানায় না, এমপি আইন ঠিক করে, এমপি সরকারকে প্রশ্ন করে। বাংলাদেশে ভূমিকা সংকুচিত হয়ে গেছে, কারণ দল ও ক্ষমতা আইনসভাকে ছাপিয়ে গেছে। জনগণ এমপিকে কি জন্য দায়িত্ব দেয়? জনগণ এমপিকে চাকরি দেয়, আজীবন ক্ষমতা নয়। নির্দিষ্ট সময়ের জন্য প্রতিনিধিত্বের দায়িত্ব দেয়, শর্ত থাকে, জবাবদিহি, স্বচ্ছতা থাকে। যখন এমপি জনগণের বদলে দলের কাছে জবাবদিহি করে, নিজের বিবেকের বদলে হুইপ মানে, তখন সে দায়িত্ব ভঙ্গ হয়। যদি এমপি সত্য বলতে না পারে, সে কাকে প্রতিনিধিত্ব করছে? যদি সংসদে মুক্ত বিতর্ক না হয়, আইন কাদের জন্য হচ্ছে? যদি সব দলেই একই সংস্কৃতি চলে,
তাহলে পরিবর্তন আসবে কোথা থেকে? এই প্রশ্নগুলো দল বিরোধী নয়, এই প্রশ্নগুলো গণতন্ত্রপন্থী। বর্তমান শুধু না, আগে থেকেই বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনীতি চলছে সেটা ক্ষমতার রাজনীতি। জামায়াত, বিএনপি, আওয়ামী লীগ, কেন আলাদা করা কঠিন এই তিন দলকে? যদিও আওয়ামী লীগ এখন নেই, তবুও আমি বলছি, তবুও তরুণদের বড় প্রশ্নটি এখানেই, জামায়াত কি সত্যি রাজনীতিতে গুণগতভাবে আলাদা কিছু উপস্থাপন করছে? বিএনপি ও আওয়ামী লীগকে তো জনগণ আগেই দেখছে। আরেকটা কথা এখানে বলে রাখি, যেহেতু ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ মাঠে নেই, সেহেতু এই ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করতে হবে চটজলদি। কেননা আওয়ামী লীগ যদি 17 বছর ফ্যাসিবাদ কায়েম করে, আর এই ফ্যাসিবাদের বৈধতা দিছে জাতীয় পার্টি। সুতরাং যে রাজনৈতিক দল, বিএনপি হোক, জামায়াত হোক, এনসিপি হোক বা অন্য কেউ হোক, যারাই জাতীয় পার্টিকে সমর্থন করবে নির্বাচনের জন্য, তাদেরকে এই দেশের আপামন জনগণ বয়কট করবে। আসল কথায় আসি, জামায়াত, আওয়ামী লীগ ও বিএনপি, ক্ষমতা কেন্দ্রিকতা এই তিন দলের ক্ষেত্রে সমান অভিযোগ আছে। দলীয় শৃঙ্খলা বনাম ব্যক্তিগত বিবেক, পার্থক্য স্পষ্ট নয় তিন দলের ক্ষেত্রেই। সংসদীয় স্বাধীনতা, ভিন্নমত সব দলের ক্ষেত্রেই সীমিত। এই কারণে অনেক তরুণ বলে জামায়াতের রাজনীতি বিএনপি ও আওয়ামী লীগের ক্ষমতার রাজনীতি থেকে গুণগতভাবে আলাদা বলে প্রমাণিত হয়নি। অর্থাৎ নৈতিক বিকল্প হিসেবে স্পষ্ট পার্থক্য দাঁড় করানো যায়নি। এই অভিযোগই প্রবল। আধুনিক গণতান্ত্রিক বিকল্প হতে হলে যে কোনো দলের উচিত ইতিহাসের প্রশ্নে দ্বার্থহীন অবস্থান, ধর্মকে নৈতিক অনুপ্রেরণা, রাজনৈতিক ঢাল নয়। খোলা মঞ্চে সব প্রশ্নের জবাব। 26-এর নির্বাচনে 3টি লেজুর ভিত্তিক রাজনৈতিক দলের কথা আমি স্পষ্ট করে বলছি: বিএনপি, জামায়াত ইসলাম ও এনসিপি। কেন এই তিন দল কেউ কারোর চেয়ে আলাদা বলে প্রমাণিত নয়? 24-এর আন্দোলন কাদের ছিল আর কাদের বানানো হলো? নতুন রাজনৈতিক দল এনসিপি। আমার কষ্টটা এখানেই। 24-এ যা ঘটেছিল তা কোনো একক দলের ছিল না। সেদিন ছাত্র ছিল, সাধারণ মানুষ ছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, রাজনীতিবিহীন ক্ষোভ ছিল। এটি ছিল সমষ্টিগত প্রতিরোধ, দলের ব্যানারের নয়, মানুষের বুকের ভেতর থেকে উঠে আসা। কিন্তু আজ প্রশ্ন উঠছে, এই আন্দোলন কি এখনো সবার? বিপ্লব কুক্ষিগতকরণ করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন কিছু নয়। 1971-এর মুক্তিযুদ্ধ ছিল সমগ্র জাতির, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সেটাকে নিজের একচেটিয়া সম্পত্তিতে রূপান্তর করেছে। আর 24-এর আন্দোলন, এই এনসিপি এই গণ আন্দোলনকে ধীরে ধীরে নিজেদের রাজনৈতিক মূলধনে রূপান্তর করেছে। ঠিক আওয়ামী লীগ যেমন 71-কে কুক্ষিগত করেছে, এই এনসিপিকে নিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম কি ধারণা করেছিল? তারা হয়তো দেশ ও জাতির জন্য নতুন কোনো রাজনৈতিক সম্ভাবনার দিক উন্মোচিত করবেন, কিন্তু তারা কি করল? ওই সবাই যা করে, ওই একই ক্ষমতার রাজনীতি। দিন শেষে তারাও ক্ষমতার গোলাম হয়ে গেল, একটি রাজনৈতিক দলের সাথে কিছু আসন ভাগাভাগি করলো। মূলত এখানেই শহীদ ওসমান হাদির কথা মনে পড়ে গেল। শহীদ ওসমান হাদি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি দলের লেজুর ভিত্তি না করে, দলের লিয়াজুল লবিংয়ে না গিয়ে, আসন ভাগাভাগির মিথ্যা দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট কালচারের মধ্যে না গিয়ে, যেটা সত্য ওইটাই স্টেট কার্ড মানুষের মুখের ওপর বলে দিত। আর এইরকম একজন মেরুদণ্ডওয়ালা, যার মেরুদণ্ড আছে, যে স্টেট ফরওয়ার্ড, ন্যায় এবং সত্য বলতে পারে জ্ঞানের সাথে, বুদ্ধিমত্তার সাথে, এটাই নেতা, এটাই নেতা তৈরি হওয়ার রাস্তা। আর এইরকম মেরুদণ্ডওয়ালা, সত্যবাদী, ন্যায়পরায়ণ নেতা ওই রকম 300 জন নির্বাচিত এমপি মন্ত্রীর চেয়েও বেশি পাওয়ারফুল।
আর এইরকম নেতার জন্য আমাদের পাশের দাদা বাবুরাও ভয় পায়। কারণ ওই যে নেতা দুর্নীতির মধ্য দিয়ে উঠে এসেছে, তাকে টাকা দিয়ে কিনে নেওয়া যায়। কিন্তু ওসমান হাদির মতো নেতাকে টাকা দিয়ে কিনে নেওয়া যায় না। তাই বলছি, এদেরকে প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন, প্রশ্নের সম্মুখে দাঁড় করান। কোনো নেতা বা কোনো দল প্রশ্নের বাহিরে নয়, কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। আমি স্পষ্ট করে বলছি, এনসিপির ওই সব তরুণ নেতাদেরকে প্রশ্ন করুন, কেন তারা ২৪-এর জনপ্রিয়তাকে কাজে লেগে লেজুর বৃত্তির সাথে, লিয়াজুল লবিং এর সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলল। কাউকে প্রশ্নের বাহিরে রাখেন না। বিএনপি ক্ষমতার রাজনীতিতে ডুবে থাকে, এনসিপি ২৪কে কুক্ষিগত করে, জামাত ইসলাম ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে, অথচ উনাদেরই একজন প্রার্থী আল্লাহর ফরজ বিধান রোজা এবং পূজাকে একই পাল্লায় রাখতেছে, অথচ এটা প্রকাশ্য শিরক। অথচ এই নিয়ে দুর্ভাগ্যজনকভাবে জামাত ইসলামের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই। মজার ব্যাপার হলো, এই নিয়ে জামাতের কোনো প্রার্থী যাদের জামাত নমিনেশন দিয়েছে, একটি কথাও বলেনি। অথচ শিরকের বিরুদ্ধে কথা বলা প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। আরেক মূর্খকে দেখলাম, তার কুরবানি নাকি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়েও দামি, তার দল নাকি তাকে বলেছে। এনসিপির আক্তার হোসেনকে পাশে রেখে তিনি বলেছেন, আর আক্তার মিয়া সেটা গিলছে। কয়েকদিন আগে দেখলাম আরেক গবেট বলতেছে, এমনটা সে বুঝাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন জামাত ইসলাম ইসলামের জন্য কাজ করতেছে বাংলাদেশে, সুতরাং তোমরা যারা জামাতকে ভোট দেওনি তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এদের কথা শুনলে স্পষ্ট বোঝা যায় এরা পৃথিবীর বাজেয়াপ্ত বিলুপ্ত প্রজাতির অন্ডকোষহীন গবাদি পশু। যেখানে গণতন্ত্র একটা কুফরি মতবাদ, পুরো গণতন্ত্র যেখানে সেকুলারিজমে ভরপুর, সেখানে জামাতকে ভোট দিলে জাহান্নাম এবং জান্নাত আসলো কই থেকে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। সূরা আল মায়েদা আয়াত নম্বর ৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন কোনো কল্যাণ নেই যা তোমাদের জানাইনি এবং এমন কোনো অকল্যাণ নেই যা থেকে তোমাদের নিষেধ করিনি। গ্রন্থ মুসনাদ আহমদ ইবনু হাম্বল, রাবি সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি সহিহ। জামাত ইসলামকে ভোট দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোরআনের আয়াত আবারও নতুন করে লিখতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবারও পৃথিবীতে আসতে হবে, যে গণতন্ত্রকে বৈধতা প্রদান করলাম। আগে যেহেতু দিন পরিপূর্ণ ছিল না, নাউজুবিল্লাহি মিন যালিক। যেহেতু এগুলো সম্ভব না, সেহেতু কিয়ামত পর্যন্ত গণতন্ত্র হারাম এবং কুফর। সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জামাত ইসলামের কথাগুলো ধর্মীয় ভায়োলেশন এবং ধর্মের অবমাননা ছাড়া আর কিছুই নয়। ভালো কিছু ভাবুন দেশ এবং জাতির জন্য। এভাবে কথা বলে ইহকাল পরকাল সব হারায়েন না। তাহলে প্রশ্ন আছে, সাধারণ মানুষ, ছাত্র, কৃষক, শ্রমিক, দিনমজুর, তাদের কথা বলবে কে? এই প্রশ্নটাই ছিল শহীদ ওসমান হাদির রাজনীতির কেন্দ্রে। এই লেজুর ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে শহীদ ওসমান হাদি রাজনীতির ভিতর থেকেও রাজনীতির বাহিরে দাঁড়াতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন আন্দোলন কারো একার নয়, রাজনীতি হবে নীতিভিত্তিক, দল ভিত্তিক নয়। জনগণের প্রতিনিধি হতে হলে দলীয় লেজ কেটে ফেলতে হবে। এই কারণেই তিনি ঢাকা ৮ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চেয়েছিলেন। এটা ছিল দলীয় শাসনের বিরুদ্ধে অবস্থান, কুক্ষিগত রাজনীতির বিরুদ্ধে নৈতিক প্রতিবাদ। আমার নেতা দল নয়, আমার নেতা জনগণ, এই ঘোষণার বাস্তব রূপ।
জনাব তারেক রহমান, আপনাকে আমি কিছু কথা বলতে চাই। আমি জানি না আমার এই কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছাবে কিনা বা পৌঁছানো হবে কিনা, কারণ আমি পলিটিক্যাল এলিট না। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমি যতদূর বুঝতে পারছি, দেশের মানুষ আপনার উপর আস্থা রাখছে। তারা মনে করছে বাংলাদেশের রাজনৈতিক পট এবার হয়তো পরিবর্তন হবে আপনার হাত ধরে। কিন্তু আপনার কাছে এই মুহূর্তে আমার কিছু প্রশ্ন। আপনি ১৭ বছর এমন দেশে ছিলেন যেখানে মোটামুটি গণতান্ত্রিক চর্চা হয়, এমন একটা দেশে বসবাস করেছেন। আমি জানি আমার চেয়ে লক্ষ গুণ আপনি গণতন্ত্র নিয়ে বেশি চর্চা করেছেন। আপনার কি কখনো মনে হয়েছে টাউন হল ডিবেটের মাধ্যমে আপনি আপনার প্রার্থী নির্বাচন করবেন সরাসরি জনগণের অভিমত নিয়ে? কারণ আপনি তো ইউরোপে ছিলেন ১৭ বছর। আপনার কি এমন ইচ্ছা বা স্বপ্ন আছে? যেহেতু আপনি বলেছেন উই হ্যাভ আ প্ল্যান, আপনি কি মনে করেন যাদেরকে আপনি এমপি হওয়ার জন্য নমিনেট করছেন তারা কি সেই স্ট্যান্ডার্ডটা শতভাগ ফুলফিল করছে? আপনি কি বলতে পারবেন আপনার কোনো এমপি প্রার্থী কোনো পাবলিক ফোরাম অথবা কোনো ডিবেটে সাংবাদিক অথবা জনগণের প্রশ্নের সম্মুখীন হয়েছে? কোন এক পত্রিকার রিপোর্টে দেখলাম আপনার প্রার্থীদের মধ্যে ১০০ জন কোটিপতি, তার ভিতর বেশ কয়েকজন শত কোটিপতি। মাশাআল্লাহ। আপনার কি মনে হয়েছে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে? নিঃসন্দেহ ধনী হওয়া খারাপ কিছু না, এটা দেশ ও জাতির জন্য ভালো। জনাব, আপনাকে আমার আরেকটি প্রশ্ন। আপনার কোনো সাংসদ কি দলীয় সমালোচনা বা ভিন্ন মত পোষণ করতে পারবে? মানুষ আপনাকে বিশ্বাস করছে। আপনি ইংল্যান্ড থেকে যেদিন ঢাকায় নেমেছেন এবং বলেছেন উই হ্যাভ আ প্ল্যান, বিশ্বাস করুন তরুণ সমাজে এটা ব্যাপক ইম্প্যাক্ট তৈরি করেছে। আমি জানি না আপনি তরুণদের পালস কতটা ধরতে পেরেছেন। তরুণ প্রজন্ম আপনাকে বিশ্বাস করেছে। প্লিজ তরুণদের পালস বোঝার চেষ্টা করুন। বুড়া পলিটিক্যাল এলিটদের থেকে কিছুটা দূরত্ব অন্তত বজায় রাখুন। জনাব, আপনার মায়ের জানাজার দিনে আপনি যেভাবে আপনার মায়ের হয়ে ক্ষমা চেয়েছেন এবং ঋণের কথা স্পষ্ট করে বলেছেন, বিশ্বাস করুন পুরো বাংলাদেশ কেঁদেছে। কারণ এইরকম দৃশ্য বাংলাদেশে আগে কখনো দেখেনি। কোন ভিআইপি মানুষের মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে এমনভাবে বলা হয় কখনো। আপনি বলেছেন এবং আপনি প্রমাণ করেছেন কোনো মানুষ প্রশ্নের ঊর্ধ্বে নয়, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছে আপনার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আপনি সেই দায়িত্ব নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। জনাব, আপনার কি কখনো মনে হয়েছে আপনার জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, পৌর কমিটি এবং কেন্দ্রীয় কমিটি, এই কমিটির নেতাদের নিয়ে আপনার একটি এক্সামের ব্যবস্থা করা, যেখানে প্রশ্ন থাকবে দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, মহানায়ক ছাড়া তাদের মুখে আর কি কি নতুন শব্দ সংযোজন করা যায়? এই শব্দের বাহিরে কি তারা এখনো সত্যি বলতে বের হতে পারছে? আপনি কি মনে করেন আপনার নেতারা গণতন্ত্রের সংজ্ঞাটুকু বোঝে? আপনার কি কখনো মনে হয়েছে তাদের একটা পরীক্ষা নেওয়া দরকার, স্কুল কলেজের বাচ্চাদের মতো, যেখানে কৃতকার্য হলেই শুধুমাত্র নেতা হতে পারবে? জনাব, জামাতের রিলিজিয়ান্স ভায়োলেশন যতই সমালোচনা করি না কেন, এটাও তো সত্য মাস্তানিতে আপনারা জামাতের চেয়ে অনেক বেশি মার্ক পেয়ে গিয়ে। জনাব, এই প্রজন্ম আরেকটা শেখ হাসিনাকে দেখতে মোটেও আগ্রহী না। আপনি যদি আপনার দল সত্যিই ঠিকঠাকভাবে না গোছান, আপনার অতি উচ্চবিলাসী নেতাদেরকে যদি আপনি কন্ট্রোলে না রাখতে পারেন,
বিশ্বাস করেন, শেখ হাসিনা পালাতে ৪৫ মিনিট টাইম পেয়েছিল। ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এত সময় দিবে না। জনাব, এই প্রশ্নগুলো দল বিরোধী নয়, এই প্রশ্নগুলো গণতন্ত্রপন্থী। জনাব, আপনার কাছে আমার ৫টা দাবি। আপনি সহ যে দলই ক্ষমতায় আসুক, সবার কাছে আমার এই ৫ দাবি। ১, মুসলমানের যে ১৯০ বছর ধরে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, এর স্বীকৃতি দিতে হবে। ২, ৪৭-এর রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। কেননা ৪৭ নাই মানে বাংলাদেশ নাই। বাংলাদেশ ১৯৭১ শুরু হয়নি, এটা ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের সূচনাই হয়েছিল ৪৭-এ। ৩, বাংলাদেশি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদী কৃষ্টি কালচার বাদ দিতে হবে। বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি কালচার প্রমোট করতে হবে। এদেশে কালচারাল ফ্যাসিজম চলবে না। ৪, বাংলাদেশের জাতির পিতা বলে কিছু থাকা যাবে না। যারা আগে ক্ষমতায় ছিল তাদের জাতির পিতা ছিল শেখ মুজিবুর রহমান। আপনারা ক্ষমতায় আসবেন, এসে বলবেন জাতির পিতা জিয়াউর রহমান, এটা চলবে না। আপনি এতটুকু করতে পারেন, এই বাংলাদেশ প্রতিষ্ঠায় যাদের অবদান আছে তাদেরকে সমান একটা অধিকার দিতে, যেমন ফাউন্ডার ফাদার। ৫, অত্র অঞ্চলের ভারতীয় আধিপত্যের যে কালচারাল হেজিমনি, তার যতগুলো চিহ্ন আছে তার মধ্যে একটা বড় চিহ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিরকি জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে। আমি জানি না আমার কথাগুলো আপনার কান পর্যন্ত সত্যিই পৌঁছাবে কিনা। যাই হোক, শেষ কথা আমার নিজের এলাকা দিয়ে, বগুড়া ৩, দুপচাচি আদমদীঘি। এখানে বিএনপির প্রার্থী আছে, জামাত ইসলামেরও প্রার্থী আছে, হয়তো কোনো স্বতন্ত্র প্রার্থীও থাকতে পারে, আমি জানি না। তরুণ ভাই বোনেরা, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা জামাত ইসলাম, বিএনপি, স্বতন্ত্র প্রার্থী, এনসিপি, যাকে ইচ্ছা তোমাদের ভোট দাও, তার জন্য কাজ করো, তাকে ভালোবাসো, তাকে সহযোগিতা করো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু শেষ একটা বার্তা আমার পক্ষ থেকে, তাদেরকে প্রশ্নের সামনে দাঁড় করাও, তাদেরকে প্রশ্ন করো। আজ যদি তোমরা প্রশ্ন না করো, ভবিষ্যতে তোমার নেতা জবাব দেওয়ার অভ্যাস হারিয়ে ফেলবে। সিদ্ধান্ত এখন তোমাদের। এই ঘুণে ধরা রাজনৈতিক সিস্টেম, যেখানে আন্দোলন কুক্ষিগত হয়, যেখানে নেতা সত্য বলতে পারে না, যেখানে এমপি দলের হয়ে কাজ করে, এই সিস্টেমটা দেশ থেকে বিতাড়িত করতে হবে। সময় এখন তোমাদের, সিদ্ধান্তটাও তোমাদেরকেই নিতে হবে। তোমরা ঠিক করো, লেজুর ভিত্তিক বাংলাদেশ নাকি বিবেক ভিত্তিক বাংলাদেশ। আজ পোস্টার ধরবে নাকি কাল প্রশ্ন তুলবে, এই সিদ্ধান্তটাই ভবিষ্যৎ ঠিক করবে। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে নেক হায়াত দান করুক এবং সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।